সাদার্ন ক্যালিফোর্নিয়ার ভেঞ্চুরা কাউন্টির এক কৃষি খামারে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালাতে গিয়ে শ্রমিকদের তীব্র বাধার মুখে পড়েছেন আইস কর্মকর্তারা। বৃহস্পতিবার ক্যামারিলো এলাকায় এই অভিযানে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত আইস কর্মকর্তা ও ন্যাশনাল গার্ডের সদস্যরা টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। ভেঞ্চুরা কাউন্টির কার্পিনটেরিয়া এলাকাতেও চলছে আরেকটি আইস অভিযান। এদিকে অবৈধভাবে আটকের অভিযোগে $20 মিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির সাবেক ছাত্র মাহমুদ খলিল। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দুটি এলাকায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালাচ্ছে আইস ও ন্যাশনাল গার্ড সেনাদের একটি যৌথ দল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসী নীতির আওতায় চলছে এই পদক্ষেপ। ভেঞ্চুরা কাউন্টির ক্যামারিলো এলাকার একটি কৃষি খামারে অভিযান চালাতে যেয়ে সেখানকার শ্রমিকদের তীব্র বাধার মুখোমুখি হয়েছে আইস কর্মকর্তারা। বিক্ষোভকারীরা তাদের গাড়িবহরে ইটপাটকেল ছুড়লে তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায় ওই এলাকায়। টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত আইস কর্মকর্তা ও ন্যাশনাল গার্ড সেনারা। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। বিভিন্ন স্থানে বিক্ষোভকারী ও ফেডারেল কর্মকর্তাদের মুখোমুখি অবস্থান নিতে দেখা গেছে। ভেঞ্চুরা কাউন্টির কার্পিনটেরিয়া এলাকাতেও চলছে আরেকটি বড় আইস অভিযান। সেখানে এখনো কোনো সংঘর্ষের খবর না পাওয়া গেলেও আতঙ্কিত হয়ে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। অনেক মানুষকে গাড়িতে এবং দৌড়িয়ে এলাকা থেকে পালাতে দেখা গেছে। হন্ডুরান এক শ্রমিককে তাড়া করে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার একটি ক্লিনিক ঘিরে ফেলে আইস। তবে এই ব্যক্তিকে আটক করতে গেলে আইস কর্মকর্তাদের কাছে পরিচয়পত্র দেখতে চান ডাক্তার ও নার্সরা। এ নিয়ে বিবাদে জড়িয়ে পড়লেও পরে সেই শ্রমিককে গ্রেপ্তার করে নিয়ে যায় আইস। একই দিনে স্যান ডিয়েগোর এক আদালতে শুনানির জন্য গেলে বারবারা স্টোন নামের 71 বছর বয়সী এক নারীকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে আইস। 8 ঘন্টা তাকে আটকে রেখে পরে ছেড়ে দেয় ফেডারেল কর্মকর্তারা। এই অভিজ্ঞতার পর থেকে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান এই নারী। এদিকে $20 মিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির সাবেক ছাত্র মাহমুদ খলিল। গাজায় ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে গত বছর ক্যাম্পাসে আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় তাকে গত 8 মার্চ আটক করে 100 দিনেরও বেশি সময় আটকে রেখেছিল আইস। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছে নিউ হ্যাম্পশায়ারের ফেডারেল আদালত। বৃহস্পতিবার অভিবাসী অধিকার বিষয়ক সংগঠন আকলুর মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দেন ডিস্ট্রিক্ট জাজ জোসেফ ল্যাপল্যান্ড। আদেশে প্রেসিডেন্টের ওই পদক্ষেপকে বেআইনি, অসাংবিধানিক ও নিষ্ঠুর বলে অভিহিত করেন তিনি। একই সাথে প্রশাসনের আপিলের জন্য 7 দিনের সময়সীমা নির্ধারণ করে সাময়িক স্থগিতাদেশ দেন এই বিচারক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত একটি নির্বাহী আদেশ আরও একবার আটকে দিল ফেডারেল আদালত। বৃহস্পতিবার বিশেষ আইনি ক্ষমতা বলে এই রায় দেন নিউ হ্যাম্পশায়ারের ডিস্ট্রিক্ট জাজ জোসেফ ল্যাপল্যান্ড। মামলার সব অভিযোগই বাদীদের পক্ষে ছিল বলে জানান আকলুর ইমিগ্রেশন রাইটস প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর কোডি উপসি। বিচারকের এমন রায়ে উচ্ছ্বাস জানান ইমিগ্রেশন ডিফেন্ডার্স ল সেকশনের প্রেসিডেন্ট লিন্ডসে টক্সলস্কি। এর আগে দেশজুড়ে নিষেধাজ্ঞা জারির মাধ্যমে ট্রাম্পের এই পদক্ষেপ আটকে রাখেন একাধিক ফেডারেল বিচারক। তবে গত 27 জুন বিচারকদের দেশজুড়ে নিষেধাজ্ঞা জারির ক্ষমতা সীমিত করে একটি রায় দেয় সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশটি আগামী 27 জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে সুপ্রিম কোর্টের রায়ের কয়েক ঘন্টার মধ্যেই একটি নতুন মামলা দায়ের করে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন, আকলু সহ একাধিক অভিবাসী অধিকার সংগঠন। এই মামলায় তারা এমন সব শিশুদের প্রতিনিধিত্ব করে যারা ট্রাম্পের আদেশের কারণে হুমকির মুখে পড়তে চলেছিল। ফলে মামলাটিকে সাধারণ মামলা হিসেবে দায়ের না করে ক্লাস অ্যাকশন হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানানো হয়। বৃহস্পতিবারের রায়ে অভিবাসী অধিকার সংগঠনগুলোর আবেদন মঞ্জুর করেন বিচারক ল্যাপল্যান্ড। সুপ্রিম কোর্টের রায়ের পর ধারণা করা হচ্ছিল ট্রাম্পের নীতি কার্যকর করার পথ সহজ হয়েছে। অপরদিকে নতুন বিচারিক আদেশ জারির ক্ষমতা ব্যবহার করে ট্রাম্পের নীতি দেশজুড়ে কার্যকর হওয়া বন্ধ করেন ফেডারেল বিচারক।
বিচারক ল্যাপল্যান্ড তার রায়ে বলেন, এই নিষেধাজ্ঞা জারি করাটা তার জন্য কোনো কঠিন সিদ্ধান্ত ছিল না। নাগরিকত্বই বিশ্বের শ্রেষ্ঠ সুযোগ হওয়া উচিত দাবি করে তিনি জোর দিয়ে বলেন, যদি ট্রাম্পের আদেশ কার্যকর হয় তবে শিশুদের আমেরিকায় নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসনের আপিলের সুযোগ রেখে রায়টি 7 দিনের জন্য স্থগিত করেছেন বিচারক। নির্ধারিত সময় পর তিনি একটি লিখিত রায় দেবেন বলেও জানান জাজ ল্যাপল্যান্ড। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এই আইনি লড়াই সম্ভবত শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেই নিষ্পত্তির জন্য যাবে এবং সেখানেই জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারের বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হবে। কারণ সংবিধানের 14th সংশোধনীতে বলা হয়েছে, আমেরিকায় জন্ম নেওয়া প্রত্যেকেই আমেরিকান নাগরিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্ক মোকাবেলায় পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার ব্রিক্স সম্মেলনে এমন ঘোষণা দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ওষুধের পেটেন্ট স্থগিত, আমেরিকান সিনেমা ও বইয়ের ওপর কর বাড়ানো, এমন নানা পদক্ষেপের কথাও ভাবছে দেশটি। তবে বিষয়টি কূটনৈতিকভাবে সুরাহা করার পথ এখনো খোলা আছে বলেও জানান তিনি। ব্রাজিলের সঙ্গে আমেরিকার ট্রেড সারপ্লাস বা বাণিজ্য উদ্বৃত্ত আছে প্রায় $7 বিলিয়ন। অর্থাৎ দেশটি থেকে আমেরিকা যা আমদানি করে তার চাইতে অনেক বেশি রপ্তানি করে থাকে। সেই হিসেবে কোনো যুক্তিতেই ট্রাম্প প্রশাসনের চড়া শুল্কের শিকার হবার কথা ছিল না ব্রাজিলের। তারপরও প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন ব্রাজিলের ওপর 50% ট্যারিফ বসানোর। কারণ 2022 সালের নির্বাচনে ট্রাম্প ব্রাজিলের রাজনীতিবিদ বলসোনারোকে সমর্থন করেছিলেন এবং বলসোনারো আবার পাল্টা ট্রাম্পকে 2024-এর জন্য সমর্থন দিয়েছিলেন। তাই তিনি চান বলসোনারোর বিরুদ্ধে চলমান অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টার মামলার আইনি প্রক্রিয়া বন্ধ করা হোক। এর জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, আমেরিকা যদি এ সিদ্ধান্ত কার্যকর করে তবে ব্রাজিলও পাল্টা 50% ট্যারিফ বসাবে। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে নেওয়ার মতো বিভিন্ন পদক্ষেপ রয়েছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তা গ্রহণ করবে। আমরা WTOর কাছে আপিল করতে পারি, আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিতে পারি এবং ব্যাখ্যা চাইতে পারি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিসিপ্রোসিটি ল, যা কংগ্রেসে পাশ হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে প্রথমে আমরা আলোচনা করার চেষ্টা করব, কিন্তু যদি আলোচনা না হয় তাহলে এই আইন কার্যকর করা হবে। যদি তিনি আমাদের ওপর 50% শুল্ক আরোপ করেন তাহলে আমরাও তার উপর 50% শুল্ক আরোপ করব। লুলা বলেন, এই ঘটনা আদতে বাণিজ্য নয় বরং রাজনীতি ও ব্যক্তিগত সম্পর্কের কারণে ঘটেছে। আমি চাই ট্রাম্প আমেরিকানদের জন্য আমেরিকার দেখভাল করুন। আমি চাই আমেরিকানরা যেন আরো ভালো জীবন পায়। আমি চাই তারা যেন গণতান্ত্রিকভাবে বাঁচতে পারে। শুধু ব্রাজিলিয়ানদের বেঁচে থাকার অধিকারটাও সম্মান করুন। আপনি যেমন আমেরিকান জনগণকে ভালোবাসেন, আমি তেমনি ব্রাজিলিয়ানদের ভালোবাসি। এটা আমার জীবন, সিদ্ধান্ত নেয় জনগণ। আমি একজন ব্রাজিলিয়ান, আমি ব্রাজিলকে ভালোবাসি এবং আমি কখনো হার মানি না। লুলা দি সিলভা আরও বলেন, জনগণ জেনে গেছে যে এটা এখন একটা আন্তর্জাতিক ক্ষমতার খেলা। ওষুধের পেটেন্ট স্থগিত, আমেরিকান সিনেমা ও বইয়ের উপর কর বসানো, এমন নানা পদক্ষেপের কথাও ভাবছে দেশটি। ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরালদো আলকমিনো নিশ্চিত করেছেন যে তার সরকার রিসিপ্রোসিটি আইন এখনই কার্যকর করার জন্য প্রস্তুত। প্রথমত, রিসিপ্রোসিটি আইনটি ইতিমধ্যেই ভোটে অনুমোদিত হয়েছে। এটি একটি জাতীয় কংগ্রেস কর্তৃক অনুমোদিত আইন এবং এর ডিক্রি আজ, কাল অথবা আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে। সংকটের জন্য তিনি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ও তার মিত্রদের দায়ী করেন। এখন আমরা দেখছি প্রেসিডেন্ট জাইর বলসোনারো সরকারে না থাকলেও এখনো ব্রাজিলের স্বার্থ ও জনগণের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আগে তারা গণতন্ত্রের ওপর আক্রমণ করেছিল, আর এখন তারা দেশের অর্থনীতির ওপর আক্রমণ করছে, যার ফলে কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, চাকরি হারাচ্ছে মানুষ। এদিকে ব্রাজিলের কৃষিমন্ত্রী কার্লোস ফাভারো জানিয়েছেন, ব্রাজিল এখন মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও গ্লোবাল সাউথে নতুন রপ্তানি বাজার খুঁজবে আমেরিকার উপর নির্ভরতা কমাতে। para que a gente possa juntos ampliar as ações que já estamos fazendo. এদিকে বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় বৃহৎ বাণিজ্য অংশীদার ব্রাজিলের সঙ্গে বাণিজ্য যুদ্ধে গেলে আমেরিকাতে কফি, কমলার রস সহ অনেক পণ্যের দাম বাড়তে পারে। ইসরায়েলের মতো ব্রাজিলের অভ্যন্তরীণ রাজনীতিতেও নাক গলিয়ে ট্রাম্প বারবার সীমা লঙ্ঘন করছেন বলেই মনে করেন তারা।
এদিকে ট্রাম্পের 50% শুল্ক আরোপের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলোতে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। এ সময় তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা এবং আমেরিকার পতাকায় আগুন ধরিয়ে দেয়। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমের কারণে টেক্সাসে বন্যা পরবর্তী উদ্ধার কার্যক্রম শুরু করতে 3 দিন বিলম্ব হয়েছে। ফিমার কয়েকজন কর্মকর্তার বরাতে CNN এমন তথ্য দিয়েছে। এর জন্য নোমের নতুন ব্যয় নিয়ন্ত্রণ নীতিকে দায়ী করেছে ফিমা। সংস্থার বিভিন্ন সূত্র জানায় টেক্সাসের বন্যার 72 ঘণ্টা পর ফিমাকে উদ্ধার কার্যক্রম পরিচালনায় অনুমতি দেন সেক্রেটারি ক্রিস্টি। টেক্সাসের বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে বন্যার পানিতে নিমজ্জিত। অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফিমা। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফিমার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম। বন্যায় ফিমার ত্রাণ তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ফেডারেল সংস্থাটি প্রক্রিয়াগতভাবে অনেক ধীর এবং আমলাতান্ত্রিক জটিলতায় ভরা, যা দ্রুত ত্রাণ পৌঁছাতে বাধা দেয়। তার মতে স্টেটগুলোর নিজস্ব সক্ষমতা বাড়ানো উচিত, যাতে তারা দুর্যোগ মোকাবেলায় আরও দ্রুত এবং স্বাধীনভাবে কাজ করতে পারে। তার এই মন্তব্য বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার এই বক্তব্যকে সমর্থন জানিয়ে বলছেন, কেন্দ্রীয় সংস্থার ওপর অত্যধিক নির্ভরতা অনেক সময় সমস্যা সৃষ্টি করে। তাদের মতে স্টেটগুলোর স্বাবলম্বী হওয়া জরুরি। অন্যদিকে সমালোচকরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সহায়তা অপরিহার্য। তাই এর কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা ঠিক নয়, বিশেষ করে যখন টেক্সাস একটি ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। ফিমার উপর এমন নজরদারির কারণে আগামীতে দুর্যোগ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন টেক্সাসের হ্যারিস কাউন্টির বিচারক লিনা হিডালগো। তবে টেক্সাসে এই প্রতিক্রিয়া ধীর হওয়ার পেছনে খোদ সেক্রেটারি নোমকেই দায়ী করেছে ফিমা। কারণ নোমের জারি করা নতুন একটি নীতি অনুযায়ী $100,000 বেশি অর্থের যে কোনো চুক্তি বা অনুদান বাস্তবায়নের জন্য নোমের ব্যক্তিগত অনুমোদন প্রয়োজন বলে জানানো হয়েছে। এছাড়াও আমলাতান্ত্রিক জটিলতায় আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ টিম মোতায়েন, বিমান থেকে তোলা ছবি সংগ্রহ বা কল সেন্টারের কর্মী নিয়োগের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো দ্রুত করা যায়নি বলে জানায় সংস্থাটি। একই সাথে বন্যা শুরু হওয়ার 72 ঘণ্টারও বেশি সময় পর নোম ফিমাকে ঘটনাস্থলে মোতায়েনের অনুমোদন দেন বলেও উঠে আসে CNN এর প্রতিবেদনে। ফিমার কাজকে বাধাগ্রস্ত করা এই নতুন নিয়মগুলোর সমালোচনা করেছেন সংস্থাটির সাবেক অ্যাডমিনিস্ট্রেটর ডিএন ক্রিসওয়েল। তিনি বলেন, এর ফলে দ্রুত ঘটনাস্থলে ত্রাণ সহায়তা ও সেবা কার্যক্রম বাধাগ্রস্ত হবে, যা অসংখ্য জীবনহানির কারণ হতে পারে। একই সাথে ফিমাকে বাতিল করা বা জরুরি ব্যবস্থাপনা স্টেট ও স্থানীয় পর্যায়ে পরিচালিত হওয়া উচিত। নোমের এমন বিতর্কিত দৃষ্টিভঙ্গিরও সমালোচনা করেন ক্রিসওয়েল। আমেরিকার জন্য হুমকি এমন প্রত্যেক অপরাধীকে আটক করে দেশ থেকে নির্বাসিত না করা পর্যন্ত থামবে না আইস। ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্পের বর্ডার জার টম হোম্যান। তিনি বলেন, অবৈধ অভিবাসী বিতাড়নে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এদিকে ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা কাউন্টিতে কৃষি খামারে শরণার্থী বিরোধী অভিযান চালাতে গিয়ে তীব্র বাধার মুখে পড়েছে আইস এজেন্টরা। অভিবাসন কর্মকর্তাদের এমন অভিযানের কড়া সমালোচনা করেছেন সেখানকার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান স্যালাড কারভাল। আইসের তথ্য উপাত্ত বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী গণবিতরণ অভিযানে আটক 46%ই অপরাধী নন। তারা অবৈধভাবে দেশে প্রবেশ করলেও তাদের নিয়ে কোনো ধরনের হুমকি নেই। কিন্তু এমন কথা মানতে রাজি নন ট্রাম্পের বর্ডার জার টম হোম্যান। সিবিএস নিউজকে জানিয়েছেন, কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন তিনি। তার মতে দেশের স্যাংচুরি সিটিগুলোর অপরাধীদের অভয়ারণ্য। সে কারণে এসব শহরে চিরুনি অভিযান চালাচ্ছে আইস, যাতে আমেরিকার জন্য কোনো মূর্তিমান হুমকি অবশিষ্ট না থাকতে পারে। ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে তিনি শরণার্থীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের জিরো টলারেন্সের কথাও তুলে ধরেছেন। বলেছেন, গণমাধ্যম দেশের মানুষের সামনে মিথ্যা তথ্য তুলে ধরে সবাইকে বিভ্রান্ত করছে। বলা হচ্ছে, স্কুল এবং চার্চের মতো স্পর্শকাতর জায়গায় আইস অভিযান চালাচ্ছে, যা কোনোভাবেই সত্য নয়। হোম্যানের দাবি, দেশের রাস্তায় 600,000 অবৈধ অভিবাসী যাদের অপরাধের রেকর্ড আছে তারা ঘুরে বেড়াচ্ছে। এজন্য বাইডেন
বাইডেন প্রশাসনকে দায়ী করেন তিনি। তাই আমেরিকার জন্য হুমকি এমন প্রত্যেক অপরাধীকে আটক করে দেশ থেকে নির্বাসিত না করা পর্যন্ত থামবে না আইস। সেই সাথে পলিটিকোকে টম বলেছেন কোনো ধরনের ছাড় পাবে না কৃষি খাতে কর্মরত অবৈধ শ্রমিকেরাও। তিনি জানান প্রেসিডেন্ট এই বিষয়ে যে পরিকল্পনা করছেন তা এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি, তাই এই খাতেও অভিযান অব্যাহত থাকছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা কাউন্টিতে কৃষি খামারে শরণার্থী বিরোধী অভিযান চালাতে গিয়ে তীব্র বাধার মুখে পড়ে আইস এজেন্টরা। অভিবাসন কর্মকর্তাদের এমন অভিযানের কড়া সমালোচনা করেছেন সেখানকার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান স্যালাড কারবাহাল। সাংবাদিকদের তিনি জানিয়েছেন স্থানীয় আইন প্রণেতাদের অন্ধকারে রেখে আইস এবং ডিএইচএস সেক্রেটারি ক্রিশ্চিয়ান নোম ইচ্ছেমাফিক অভিযান চালাচ্ছেন। ডেমোক্রেটিক প্রাইমারিতে অ্যান্ড্রু কুমোর পক্ষে থাকলেও চূড়ান্ত নির্বাচনে জোহরান মামদানিকে সমর্থন জানালেন কংগ্রেশনাল হিসপ্যানিক ককাস চেয়ার আদ্রিয়ানো এসপায়াত। ল্যাটিনোদের নেতা হিসেবে পরিচিত নিউ ইয়র্কের এই কংগ্রেসম্যানের সমর্থনকে স্বাগত জানিয়েছেন মামদানি। তিনি বলেছেন ট্রাম্প প্রশাসনের স্বেচ্ছাচার থেকে মুক্ত রেখে নিউ ইয়র্ক সিটি গড়তে একসাথে সবাইকে এগিয়ে যেতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 1 মিলিয়নের বেশি ল্যাটিনো ভোটারদের সমর্থন মামদানির পক্ষে গেলে তা নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারে। ডেমোক্রেটিক প্রাইমারির ভোট গ্রহণের আগের দিনই সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে সমর্থন জানিয়ে তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন নিউ ইয়র্ক স্টেটের কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 13 থেকে নির্বাচিত কংগ্রেসম্যান আদ্রিয়ানো এসপায়াত। আদ্রিয়ানো এসপায়াতকে বিবেচনা করা হয় নিউ ইয়র্কের প্রভাবশালী ডেমোক্রেটিক কংগ্রেসম্যানদের একজন হিসেবে, যিনি কংগ্রেশনাল হিসপ্যানিক ককাসের চেয়ারের দায়িত্বে আছেন। নিউ ইয়র্ক সিটির প্রায় 5 মিলিয়ন ভোটারের মধ্যে 1.15 মিলিয়ন ভোটারই হিসপ্যানিক, যা মোট ভোটারের প্রায় 23%। প্রাইমারিতে জোরান মামদানি জয় পাওয়ার পর কুমো প্রার্থিতা প্রত্যাহার না করায় স্পষ্টতই 2 ভাগে বিভক্ত এখন ডেমোক্রেটরা। একদিকে সোশ্যালিস্ট হিসেবে পরিচিত মামদানিকে ঠেকাতে সোচ্চার রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ডেমোক্রেটদের অনেকেও অবস্থান নিচ্ছেন মামদানির বিপক্ষে। এই অবস্থায় বৃহস্পতিবার ল্যাটিনো কমিউনিটির নেতা এসপায়াত জোরান মামদানিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন। সমর্থনের কারণ হিসেবে তিনি বলেন, নিউ ইয়র্কারদের পক্ষে প্রতিদিন সকালে জেগে উঠে লড়াই করার মতো একজন মেয়র হতে পারবেন মামদানি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বৃহৎ ল্যাটিনো গোষ্ঠীর সমর্থন পেলে নির্বাচনে মামদানির জয় পাওয়া সহজ হবে। এটা একটা হিউজ বেনিফিট জোহরান মামদানির জন্য, কারণ এড্রিয়ান এসপায়াত আগে ছিল উনি অ্যাসেম্বলি মেম্বার, তারপরে অনেক দিন থেকে কংগ্রেস মেম্বার। ওনার একটা ইনফ্লুয়েন্স আছে ডোমিনিকান কমিউনিটির মধ্যে, আর ওনাকে অনেকে রেসপেক্ট করে, যার জন্য যে নিউ ইয়র্কে যে ডোমিনিকান যারা আছে বা হিসপ্যানিক যারা আছে ওনারা আমার মনে হয় 20 থেকে 50,000 লোকজন ওনাকে এক্সট্রা ভোট দিবে শুধু এই এন্ডোর্সমেন্টের কারণে। পাল্টা প্রতিক্রিয়ায় ধন্যবাদ জানিয়ে মামদানি বলছেন, এই সমর্থন নিউ ইয়র্কের কর্মজীবী ও অভিবাসী নাগরিকদের রক্ষায় তার হাতকে শক্তিশালী করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর শিগগিরই আমেরিকার কাছ থেকে সামরিক সহায়তা পেতে যাচ্ছেন তিনি। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি প্রিমাকভের সঙ্গে বৈঠক শেষে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাশিয়া যথেষ্ট নমনীয়তা দেখায়নি বলে ট্রাম্প প্রশাসন হতাশ। যুদ্ধ থামাতে রাশিয়ার উপর নতুন ও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে বলেও ইঙ্গিত দেন রুবিও। এদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মন্তব্য করেছেন প্রেসিডেন্টকে না জানিয়েই ইউক্রেনে অস্ত্র সহায়তা স্থগিত করা একটা গুরুতর প্রশাসনিক ভুল। একদিকে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের একক সিদ্ধান্তে ইউক্রেনে আমেরিকার সামরিক সহায়তা বন্ধ রাখা হয়, অন্যদিকে টানা 2 দিন কিয়েভে বড় ধরনের হামলা চালাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার 400-রও বেশি ড্রোন এবং 18টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। এ সময় কমপক্ষে ইউক্রেনের 2 জন নাগরিক নিহত হন।
এরই মধ্যে ইতালির রোমে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানালেন তার দেশের জন্য আমেরিকার সামরিক সহায়তা শিগগিরই পুনর্বহাল হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুবই গঠনমূলক আর ইতিবাচক আলোচনার পরে আমরা আমেরিকার সামরিক রসদ সরবরাহ পুনর্বহাল হবার সব রকম রাজনৈতিক ইঙ্গিত পেয়েছি। এখন আমাদের টিম কাজ করে যাচ্ছে যাতে সব রকম যুদ্ধাস্ত্র সময় মতো ইউক্রেনে এসে পৌঁছয়। তিনি বলেন, ইউক্রেন আমেরিকা ও ইউরোপের কাছ থেকে ড্রোন, প্যাট্রিয়ট মিসাইল, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ভারী অস্ত্র সংগ্রহে কাজ করছে। এরই মধ্যে জার্মানি 2টি ও নরওয়ে 1টি প্যাট্রিয়ট সিস্টেম কিনে দেওয়ার অঙ্গীকার করেছে। আমরা আমাদের বিদেশি বন্ধুদের সঙ্গে আলোচনা করেছি আমেরিকা আর ইউরোপ থেকে প্রয়োজনীয় সমরাস্ত্র কেনার বিষয়ে। আমরা আমাদের চাহিদার বিস্তারিত আমাদের বন্ধুদেরকে জানিয়েছি। এদিকে স্টেট সেক্রেটারি মার্ক রুবিও তার প্রথম এশিয়া সফরে গিয়ে মালয়েশিয়ায় বৈঠক করেছেন রুশ মন্ত্রী লেভারভের সঙ্গে। বৈঠক শেষে রুবিও জানান, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে তাদের ভূমিকা নিয়ে আমেরিকার হতাশা ও অসন্তোষের কথা জানানো হয়েছে। তবে রাশিয়ার তরফ থেকে একটি ভিন্ন ধাঁচের প্রস্তাব এসেছে বলেও জানান রুবিও। এর সময় রুবিও আভাস দেন, রাশিয়ার উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে। The president needs flexibility on how those sanctions would be applied and when, because it gives them, maximum leverage in any conversation and negotiation. So he has talked about that as being a real option, and now obviously we've been engaging with the Senate in particular over the last week on what that bill will look like. এদিকে বৃহস্পতিবার নেট দুনিয়ায় ফাঁস হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2024 সালের একটি অডিও ক্লিপ, যেখানে তাকে বলতে শোনা যায় ইউক্রেনে হামলা না করতে পুতিনকে তিনি হুমকি দিলে পুতিন তা আমলে নেননি। এদিকে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মন্তব্য করেছেন, প্রেসিডেন্টকে না জানিয়েই ইউক্রেনে অস্ত্র সহায়তা স্থগিত করাটা একটা গুরুতর প্রশাসনিক ভুল। এ সময় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে পুতিনের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন মাইক পেন্স। তবে ট্রাম্প প্রশাসনের শক্ত অবস্থানের কারণে পুতিন তেমন একটা আগ্রাসন দেখাতে পারেননি বলেও দাবি করেন পেন্স। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।